নমস্কার, রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। বাংলার প্রাইম টাইম নিয়ে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে সৃজিতাও। মহাকাশ থেকে একটা উদ্বেগের বার্তা আসছে। হ্যাঁ, মহাকাশ থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, সেখান থেকে উদ্বেগের বার্তা আসছে। তার কারণ বিশ্বখ্যাত দুজন মহাকাশচারী যারা মহাকাশে পৌঁছেছেন এবং নির্দিষ্ট সময় মহাকাশে কাটিয়ে প্রয়োজনীয় কাজ সেরে যাদের এর ইতিমধ্যেই পৃথিবীতে ফিরে আসার কথা ছিল, কিন্তু পরপর দুবার তাদের প্রত্যাবর্তন আটকে গেল, পিছিয়ে দিতে হলো। তার কারণ যে মহাকাশ যান নিয়ে তারা মহাকাশ কেন্দ্রে পৌঁছেছেন সেই মহাকাশ যানে ত্রুটি ধরা পড়েছে। নাসার পাঠানো এই মহাকাশ যান যখন লঞ্চ প্যাড থেকে রওনা দিয়েছিল মহাকাশ কেন্দ্রের দিকে, তার আগেই সামান্য ত্রুটি পাওয়া গিয়েছিল। কিন্তু মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে এবং নানা বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিয়েছিলেন যে সামান্য ত্রুটি ধরা পড়েছে সেই সামান্য ত্রুটি এই অভিযানের পথে বাধা হয়ে দাঁড়াবে না, ওইটুকু ঝুঁকি নিয়ে পাঠিয়ে দেওয়া যেতেই পারে। কিন্তু আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছে সেখানে ডকিং করার সময় বা নোঙর করার সময় আরও বড় ত্রুটি সামনে এসেছে, এবং সেই ত্রুটি না সারিয়ে যদি মহাকাশ কেন্দ্র থেকে পৃথিবীর দিকে রওনা দেয় মহাকাশ যান, তাহলে আরও বড় বিপদ ঘটতে পারে। সেই জন্য এখনও পর্যন্ত ত্রুটি সারাইতেই মনোনিবেশ করতে বলা হয়েছে পৃথিবী থেকে যাওয়া দুই মহাকাশচারীকে। এখনও পর্যন্ত ত্রুটি সারানো যায়নি, ফলে পরপর দুবার পিছিয়ে গেল তাদের প্রত্যাবর্তনের তারিখ। শেষ পর্যন্ত প্রত্যাবর্তন কিভাবে হবে, ওই ত্রুটি সারানো যাবে নাকি মহাকাশে আবার একটা ঘোর অনিশ্চয়তা তৈরি হতে চলেছে, সেটা নিয়েই কিন্তু সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে। এবং তার প্রত্যেকটা খবর, পুঙ্খানুপুঙ্খ খবর আজ বাংলার প্রাইম টাইমে আমি আর সৃজিতা আপনাদের দেখাবো। বোয়িং স্টার লাইনার মহাকাশ যান করে আকাশ পথে পাড়ি দেন সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোরের টিম। এদেরকে আপনারা ইতিমধ্যেই চেনেন, যথেষ্ট সুপরিচিত এরা। 5ই জুন রওনা দেন, 8 দিনের প্রজেক্ট ছিল হাতে। তো 5ই জুনের পর 6 জুন তারা নোঙর করেন। তারপর 8 দিন আপনারা ধরে নিন কবে হতে পারে, 13 তারিখ সম্ভবত তাদের ফেরার কথা ছিল, কিন্তু সেটা ফেইল করে, সেটা সম্ভব হয়নি। এরপরে আরও একদিন অবতরণের চেষ্টা করা হয়, কিন্তু সেই ডেটও ফেইল করে, সম্ভব হয়নি। মহাকাশে থাকাকালীন, এই মহাকাশ যানে থাকাকালীন এক বড় বিপত্তিতে তারা পড়েছেন। এরপর কি হবে, কি হতে চলেছে, এই আশঙ্কায় অন্তত যারা এই পৃথিবীর বুকে রয়েছেন, যারা খোঁজ খবর রাখেন, তারা অন্তত আতঙ্কিত। ইতিমধ্যেই নাসা গোটা গতি প্রকৃতির ওপর নজর রাখছে। আর এই খবরগুলো যখন সামনে আসছে তখন কিছু ইতিহাস, কিছু স্মৃতি উস্কে দিচ্ছে। কল্পনা চাওলাকে মনে আছে আপনাদের? কল্পনা চাওলা মহাকাশচারী, যার ফিরে আসার প্রহর গুনেছিল গোটা দেশ। অনেকে পুজোও করেছিলেন, মনে পড়ে সেসব দিনের কথা, 2003 সালের কথা এটা। কিন্তু না, শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। কল্পনা সহ 7 মহাকাশচারী নাসার কলম্বিয়া যানে চেপে তাদের মহাকাশ অভিযান যথেষ্ট সফলভাবে সম্পন্ন করেছিলেন, কিন্তু ফেরার সময় হয় যত বিপত্তি। বায়ুমণ্ডলের সঙ্গে ধাক্কা খেয়ে একেবারে পুড়ে ছাই হয়ে যায় কলম্বিয়া, হারিয়ে যান কল্পনা চাওলা এবং বাকিরা। আশঙ্কা হচ্ছে সেই একই ঘটনার পুনরাবৃত্তি কি হবে। অন্তত সেই আশঙ্কাকে তো ছুঁড়ে ফেলে দেওয়া যাচ্ছে না, কারণ সুনিতা উইলিয়ামসরা দুবার চেষ্টা করেও ফিরতে পারেননি। কাজে আশঙ্কা তৈরি হচ্ছে মহাকাশ ইতিহাসের কালো অধ্যায়ের পুনরাবৃত্তি হবে না তো। সেই সমস্ত আপডেট আমরা আপনাদেরকে দিতে থাকবো। কি কি ত্রুটি রয়েছে, কি কি ত্রুটির কারণেই সমস্যা হচ্ছে, সেই সমস্ত ত্রুটিগুলোকে সমাধান করা যায় কিনা, সমস্যা মিটিয়ে নেওয়া যায় কিনা, সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে একে একে জানাবো। আগে কয়েকটা ছবি দেখুন। একেবারেই প্রথমে কয়েকটা ছবি দেখে নিন। এই মহাকাশ অভিযান যখন শুরু হলো, প্রথমেই সেই মুহূর্তের ছবি দেখাবো। এই মহাকাশ যান নাসার লঞ্চিং প্যাড থেকে যখন রওনা দিল, প্রথমে দেখে নিন সেই ছবি। আমি পিসিআরকে সেই ছবি দেখাতে বলবো। নাসার লঞ্চিং প্যাড থেকে
এই মাসের 5 তারিখে, মানে এই জুন মাসের 5 তারিখে রওনা দিয়েছিল এই মহাকাশ যান বোয়িং স্টারলাইনার। বোয়িং সংস্থার সঙ্গে একসঙ্গে সমন্বয়ের মাধ্যমে জোট বেঁধে বলতে গেলে নাসা এই স্টারলাইনার নামের মহাকাশযান তৈরি করেছে এবং এই মহাকাশযানকেই ভবিষ্যতে নাসা ব্যবহার করতে চায় তার বিভিন্ন মহাকাশ অভিযানের জন্য। সেই জন্যই এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। এর আগেও এই স্টারলাইনারকে মহাকাশে পাঠানো হয়েছিল, কিন্তু তখন তাতে কোনো মহাকাশচারী ছিলেন না। ক্রুলেস, মানে কোনো ক্রু ছাড়া, ক্রু মেম্বার ছাড়া, কোনো মহাকাশচারী ছাড়াই এই মহাকাশযান ঘুরে এসেছিল এবং সেই চেষ্টা সফল হয়েছিল। তাই এইবার প্রথমবারের জন্য সুনিতা উইলিয়ামস এবং ব্যারি বুচ উইলমোর, এই দুজন সেরা মহাকাশচারী, সেরা পাইলট নাসার হাতে থাকা, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে প্রথম ফ্লাইটটা নিয়ে আসার, প্রথমবার মহাকাশ থেকে ঘুরে আসার। তারা 5ই জুন তারা রওনা হয়েছিলেন। 6ই জুন তারা মহাকাশ স্টেশনে পৌঁছে যান এবং এই সেই লঞ্চিং প্যাড থেকে রওনা হওয়ার ছবি। এরপর পিসিআরকে আমি আরেকটা ছবি দেখাতে বলবো, স্পেস স্টেশনে পৌঁছানোর ছবি। যে সময় এই মহাকাশ যান পৃথিবীর সীমা ছাড়িয়ে মহাকাশ কেন্দ্রে পৌঁছচ্ছে, সেই সময়ের ছবি দেখুন কিভাবে গিয়ে মহাকাশ কেন্দ্রে, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের সঙ্গে জুড়ে যাচ্ছে এই মহাকাশ যান। এটা হলো আরেকটা ছবি। এই অভিযানের সাফল্যের সমস্ত ছবিগুলো আপাতত আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এরপরে আরও একটা ছবি, স্পেস স্টেশনে যখন পৌঁছলেন সুনিতা উইলিয়ামস এবং ব্যারি বুচ উইলমোর, সেই সময় পৌঁছানোর পর তারা কতটা খুশি ছিলেন যখন মহাকাশ যানটি গিয়ে জুড়ে গেল মহাকাশ গবেষণা কেন্দ্রের সঙ্গে এবং একটি টানেলের মধ্যে দিয়ে মহাকাশ যান থেকে মহাকাশ গবেষণা কেন্দ্রে, মহাকাশ কেন্দ্রে, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছলেন সুনিতা এবং ব্যারি। সেই সময় আনন্দে কিভাবে তারা নাচে গানে মেতে উঠেছিলেন সেই ছবি। সুনিতা উইলিয়ামসের আনন্দে আত্মহারা হয়ে নেচে ওঠার সেই ছবি। এটা মহাকাশ কেন্দ্রের মধ্যের ছবি, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের মধ্যে অনন্ত মহাকাশে নাচে গানে উৎসবে মেতে উঠেছেন সুনিতা উইলিয়ামসরা। তার কারণ নাসার তৈরি করা, অন্য একটি সংস্থার সঙ্গে জোট বেঁধে নাসার তৈরি করা এই মহাকাশ যান সফলভাবে দুজন মহাকাশচারীকে নিয়ে এই প্রথমবার মহাকাশ স্টেশনে পৌঁছে গেল। সেই আনন্দেই নাচ। এরপর সুনিতা উইলিয়ামস কি বলেছিলেন, মহাকাশ থেকেই তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন, কি বলেছিলেন, তাদের খুশিটা কিভাবে ভাষায় প্রকাশ করেছিলেন সেটাও শুনবো। It's just an honor to be here. It's an honor to talk to yourselves on the Space Council. It's an honor to talk to everybody who's out there interested and looking and watching. You know, we have huge shoulders that we stand on. You know, the people that came before us, you know, just paved the way. We've worked really hard with our NASA and Boeing counterparts, ULA, to get on an Atlas V and launch us up here. It was an amazing ride. আসলে মহাকাশের উদ্দেশ্যে সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর তারা পাড়ি দেন 5ই জুন 2024। তারা অবতরণ করেন 6ই জুন 2024। এই অবধি সব ঠিক ছিল, একদম ঠিকঠাক চলছিল। সমস্যা শুরু হয় তারপর থেকে। 8 দিনের প্রজেক্ট ছিল তাদের। 6ই জুন অবতরণ এবং 13ই জুন 2024 তাদের পৃথিবীতে ফিরে আসার কথা। সম্ভব হলো না কিছু ত্রুটির জন্য, কারণ তারা স্পেসে পৌঁছানোর পরেই কিছু সমস্যা বড় আকারে দেখা দিতে শুরু করে। 13 তারিখ যখন সম্ভব হলো না, তখন যেটা শোনা যায় যে 26 তারিখ অর্থাৎ 26শে জুন 2024 আরও একটা দিন নির্দিষ্ট করা হলো যে সেই দিন তারা ফিরে আসবে। সেটাও সম্ভব হলো না। আজকে 28 তারিখ, 28শে জুন 2024 আপনাদের সঙ্গে আমরা কথা বলছি, আজও তারা ফেরেননি। আসলে একটা সমস্যা হয়েছিল এই স্টারলাইনারে। এই মহাকাশযানটি যখন অবতরণ করেনি, লঞ্চ প্যাডে একটা সমস্যা দেখা যায়। সেটা হচ্ছে যে এই স্টারলাইনার থেকে কিছুটা হিলিয়াম গ্যাস লিক করছিল। এই হিলিয়ামের কাজটা হচ্ছে এই গোটা যে স্টারলাইনার, যে মহাকাশযানটি, সেটিকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এই লিকেজটা শুরু থেকেই ছিল। নাসা এবং স্টারলাইনার উভয়ই জানতো এই লিকেজের কথা, কিন্তু তারপরেও তাকে স্পেসে পাঠানো হয়। এই ত্রুটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় না, বা হয়তো ভাবা হয়েছিল যে এই ত্রুটি বিশাল বড় আকারে কোনো সমস্যা করবে না, কিন্তু সত্যি কি তাই হলো?
শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখনো সেই মহাকাশযান ফিরে আসতে পারে তো নি, বরং আরো বেশ কিছু নতুন সমস্যা দেখা দিয়েছে। সেটা আমরা আপনাদেরকে পরবর্তীতে জানাবো যে আর কি কি সমস্যা দেখা দিয়েছে। তবে প্রাথমিকভাবে এই যে হিলিয়ামের সমস্যাটা, এই সমস্যা থাকাকালীন কেন তাকে অবতরণ করানো হলো, কেন পাঠানো হলো মহাকাশযানটিকে, সত্যি কি এই সমস্যার সমাধানযোগ্য, এই বিষয়টা আমরা জেনে নেব বিশেষ মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী থেকে। তিনি কি বলেছেন একবার শুনুন। একটা সমস্যা যেটা মেন ছিল সেটা হচ্ছে হিলিয়ামটা লিক করছিল। এখন তারপরে নাসা যেটা দেখে যে লঞ্চিং এর ঠিক আগেই যদি ওই হিলিয়াম লিকটাকে সারাতে হয় তাহলে সমস্ত প্রপেলেন্ট এবং টাকে সরিয়ে ফেলতে হবে, আবার এন্টায়ার লঞ্চ প্যাডে এন্টায়ার মিশনটাকে লঞ্চ প্যাডে নিয়ে যেতে হবে। তার জন্য যা এক্সপেন্স এবং যার যে মানে খরচের যা দরকার সেটাতে নাসা মনে করেছিল যে এই সামান্য লিক টুকুকে নিয়ে কোনো অসুবিধা থাকার কথা না, কোনো সিরিয়াস ব্যাপার না। সেই কারণে নাসা একটা অবশ্যই তারা ম্যাচিওর এবং তারা ডিসাইড করেছিল যে এটা কোনো প্রবলেম না। শুনলেন মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তীর বক্তব্য। অর্থাৎ প্রথমে যে ত্রুটি ধরা পড়েছিল যে হিলিয়াম গ্যাস, যেটার মাধ্যমে পুরো সিস্টেমটাকে ঠান্ডা রাখা হয়, সেই গ্যাসের লিকেজ ছিল এবং সেই লিকেজ এত সামান্যই ছিল যে ত্রুটিকে নিয়ে মহাকাশ যাত্রা করার ঝুঁকি নেওয়া যেতে পারে, এমনটা ভেবে নাসার তরফ থেকে এই অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এবং মহাকাশযানকে পাঠিয়ে দেওয়া হয় মহাকাশ কেন্দ্রের দিকে। কিন্তু মহাকাশ কেন্দ্র পর্যন্ত পৌঁছে যাওয়া অবধি সব কিছু ঠিকঠাক ছিল। যখন মহাকাশ কেন্দ্রের কাছাকাছি পৌঁছলো এই মহাকাশযান, তখন আরও বড় সমস্যা ধরা পড়ল, যেটা আসল সমস্যা, যে কারণে এখনও সুনিতা উইলিয়ামসরা আটকে রয়েছেন মহাকাশ কেন্দ্রে। কি সেই সমস্যা একবার বুঝিয়ে বলি। পৃথিবীকে কেন্দ্র করে পৃথিবীর চারপাশে মহাকাশ কেন্দ্র ঘুরে বেড়াচ্ছে 24,700 কিলোমিটার বেগে। যে মহাকাশযান পৃথিবী থেকে রওনা দেবে ওই মহাকাশ কেন্দ্রের দিকে, সেই মহাকাশযানকেও এই মহাকাশ কেন্দ্রে গিয়ে যদি ডকিং করতে হয়, নোঙর করতে হয়, তাহলে ওর সমান গতিবেগ, হুবহু একই গতিবেগে পৌঁছতে হবে। তো পৃথিবী থেকে মহাকাশযান মহাকাশ কেন্দ্রের দিকে গেল, হুবহু সেই গতিবেগ ম্যাচ করালো, কিন্তু এই গতিবেগটা এত মাইক্রো লেভেলে ম্যাচ করাতে হয়, এত সূক্ষ্মভাবে ম্যাচ করাতে হয়, যাতে এই মহাকাশ যান থেকে যে টানেলের মধ্যে দিয়ে মহাকাশ কেন্দ্রে ঢুকবেন মহাকাশচারীরা, সেই টানেল দুটো পাশাপাশি আসার পরে স্পিড, গতিবেগ একদম হুবহু একই হওয়ার দরকার, যাতে দুটো টানেল পরস্পরের মুখে জুড়ে যায় ওই চলন্ত অবস্থাতেই। তার জন্য থ্রাস্টার, মানে মহাকাশ যানকে গতিবেগ দিচ্ছে যে থ্রাস্টার, মহাকাশ যানের পিছন দিকে যে থ্রাস্টার থেকে আগুনের মতো একটা বিষয় বেরোতে দেখা যায়, সেই থ্রাস্টারের উপর নিয়ন্ত্রণ দরকার হয়, অত্যন্ত মাইক্রোস্কোপিক নিয়ন্ত্রণ। সেই নিয়ন্ত্রণের অভাব সুনিতা উইলিয়ামসরা টের পেলেন মহাকাশ কেন্দ্রের কাছে পৌঁছানোর পর। জানা যাচ্ছে যে মূল থ্রাস্টার, মেইন থ্রাস্টার ঠিক আছে, কিন্তু যেগুলো ফাইনার থ্রাস্টার, যেগুলো সূক্ষ্মভাবে ওই গতিবেগকে নিয়ন্ত্রণে রাখে, যা মহাকাশ কেন্দ্রের টানেল এবং মহাকাশ যানের টানেলকে পরস্পরের পাশাপাশি নিয়ে এসে জুড়ে দেবে, সেই ফাইনার থ্রাস্টারে নিয়ন্ত্রণের কিছু সমস্যা দেখা দিল। কি ঠিক সেই সমস্যা এবং সেই সমস্যার ফলে কি হতে পারে, সেটা আমরা জেনে নেব মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তীর কাছ থেকে। মহাকাশ স্টেশনে যাবার পরে যেটা বোঝা গেল যে যে ওখানে 28খানা থ্রাস্টার আছে, এই 28খানা থ্রাস্টারের মধ্যে 5খানা থ্রাস্টার কাজ করছে না। দেখুন, যে মেন থ্রাস্টারটা, মানে মেন থ্রাস্টারগুলো কাজ করছে, যেটা কাজ করছে না, যেগুলো হচ্ছে যে মাইক্রোস্কোপিক যে মেকানিজমগুলো আছে, যেটাকে অ্যাকচুয়ালি ডকিং করা, আনডকিং করা, এই সমস্তগুলো। হিলিয়াম লিক যেটা হয়েছিল, 1খানা লিক, ওখানে গিয়ে দেখা গেছে আরো 4টে লিক ডেভেলপ করেছে, থ্রাস্টার 5খানা ডেভেলপ করেছে, ফলে এটা একটা প্রবলেমের পর প্রবলেম। নাসা যেটা বলেছে যে তোমরা প্রবলেমগুলোকে ওখানেই সলভ করার চেষ্টা করো। তার মেন কারণ খুব ইম্পর্টেন্ট, যে দুটো মডিউল আছে, একটা সার্ভিস মডিউল আর তার উপরে আছে ক্রু মডিউল। ক্রু মডিউলে বসে আছে সুনিতা উইলিয়ামস আর উইলমোট, আর নিচে যে সার্ভিস মডিউল আছে তার মধ্যে সব প্রবলেমগুলো চলছে, লিক প্লাস থ্রাস্টার ইত্যাদি। এবার ওরা যদি ফিরে আসে, এখন আসার পথে কিন্তু ওদেরকে মাঝপথে এই মানে সার্ভিস মডিউলটাকে জেটিসন করে দিতে হবে।
ওটা আবার পুড়তে পুড়তে জ্বলতে জ্বলতে এসে পৃথিবীতে এসে পড়বে। ফলে ওটার মধ্যে যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো সুনিতা উইলিয়ামসরা ফিরে এসে সলভ করতে পারবে না, কারণ ওই সার্ভিস মডেলটা নিজেই ধ্বংস হয়ে যাচ্ছে। 28টা থ্রাস্টারের মধ্যে 5টা বিকল হয়ে গিয়েছে, 5টা কাজ করছে না। তার সঙ্গে হিলিয়াম লিক তো রয়েছেই, এবং হিলিয়াম লিক বিষয়টা মাটিতে যতক্ষণ ছিল ততক্ষণ একরকম ছিল, মহাকাশে যাওয়ার পর, স্পেসে যাওয়ার পর সেটা আরও বেড়ে যায়। এখন এতগুলো যখন কথা হচ্ছে এই থ্রাস্টার নিয়ে যখন কথা হচ্ছে, তখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই থ্রাস্টারটা কি আদতে, এর ভূমিকাটা কি, এর কাজটা কি। চলুন আমরা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিই যে থ্রাস্টার কি, এর ভূমিকা কি, কিভাবে কাজ করে থ্রাস্টার। চলুন এক নজরে আমরা আপনাদেরকে দেখাবো থ্রাস্টার কি। থ্রাস্টার হলো আসলে এক ধরনের ইঞ্জিন যেটা বল সৃষ্টি করে, শক্তি সৃষ্টি করে। কেন? নেক্সট, মহাকাশযানের কক্ষপথ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। আমাদের মহাকাশে যে কটি গ্রহ রয়েছে সেই গ্রহগুলি একটা কক্ষপথে ঘুরে, উপগ্রহগুলি একটা কক্ষপথে ঘুরে, ঠিক একইভাবে এরাও একটা কক্ষপথ ধরেই ঘোরে, এবং মহাকাশযানকে মহাকাশ কেন্দ্রে পৌঁছে দেয় এই থ্রাস্টারে তৈরি বেগ। এই মহাকাশযানও কিন্তু একটা কক্ষপথে ঘোরে, এবং এই মহাকাশযানকে মহাকাশ কেন্দ্রে পৌঁছে দেওয়ার কাজটা করে থ্রাস্টারে যে বেগটা, যে গতিবেগটা তৈরি হয় সেইটা হেল্প করে। নেক্সট, পরের প্লাজমা আমরা কি দেখতে পাচ্ছি? মূল থ্রাস্টারে কোনো সমস্যা নেই, এই যে কাজটা চলছে সেখানে আসল যে থ্রাস্টারটা সেখানে কোনো সমস্যা নেই, যেটা কিছুক্ষণ আগে ঈশানদেব বলছিলেন যে ফাইনাল থ্রাস্টারের সমস্যা হয়েছে। ফাইনাল থ্রাস্টারের সমস্যা হয়েছে সেই কারণেই গতিবেগেও কিছুটা, অর্থাৎ গতিবেগের সূক্ষ্মতায় সমস্যা হচ্ছে। গতিবেগের সূক্ষ্মতায় সমস্যা হলে পৃথিবীতে অবতরণের ক্ষেত্রেও সমস্যা হবে, আর সেই কারণেই বারবার করে আশঙ্কা বাড়ছে। তাহলে এরপর কি? সুনিতা উইলিয়ামস এবং ব্যারি বুচ উইলমোরকে এই ত্রুটি সারিয়ে তবে পৃথিবীর দিকে রওনা দিতে বলেছেন নাসার কর্তারা। কারণ এই ত্রুটি না সারিয়ে যদি একবার আনডক করা হয় মহাকাশ কেন্দ্র থেকে, মানে মহাকাশ কেন্দ্র থেকে নোঙর যদি তুলে নেওয়া হয়, তাহলে ওই ত্রুটি মাঝপথে যদি আরও বেড়ে যায় আর কিন্তু ফেরার কোনো পথ থাকবে না। কারণ মাঝপথ থেকে না ফেরা যাবে মহাকাশ কেন্দ্রের দিকে, না পৃথিবীতে সফল অবতরণ নিশ্চিত করা যাবে। সেই জন্য মাঝপথে কোনো সমস্যার ঝুঁকি নিতে চায় না নাসা। সেই জন্য বলা হয়েছে যে সমস্ত ত্রুটি ওখানে সারিয়ে তবেই রওনা দিতে। কিন্তু ত্রুটি সারাতে গিয়ে পরপর দুবার পিছিয়ে গেল অবতরণের তারিখ। এদিকে সুনিতা উইলিয়ামসরা সীমিত পরিমাণ জ্বালানি এবং রসদ নিয়ে মহাকাশে পৌঁছেছেন। কতদিন ঠিক আটকে থাকতে হবে তার উপর নির্ভর করছে যে জ্বালানি এবং রসদ শেষ পর্যন্ত তাতে টান পড়বে কিনা। এই প্রসঙ্গে মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী কি বলছেন সেটাও শুনবো। ডক করে আছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে, এবং পার্টিকুলারলি একটা স্যাটেলাইট যখন নিজের অরবিটে ঘুরতে থাকে ওদের জ্বালানির কোনো খরচ হয় না। ওরা 22 যেমন 24,000 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, এটা জাস্ট জ্বালানির এতটুকু খরচ হচ্ছে না। একমাত্র মাঝে মধ্যে সামান্য একটু অরবিট কারেকশন করতে হয়, সেই কারণে বছর 3 জ্বালানি নিয়ে ওরা সবসময় যায় যে 3 বছর 4 বছর যেন ওরা অরবিটটাকে কারেক্ট করতে পারে। এই যে সোলার স্টর্ম এলো, তাতে হয়তো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটা একটু পার্টার্ড হলো, অরবিটটা একটু চেঞ্জ হলো, সেটাকে আবার থ্রাস্টার দিয়ে নিজের অরবিটে ফিরে আসা। এই কারেকশনগুলো করার জন্য থ্রাস্টার লাগছে, মেন প্রপাগেশনের জন্য কোনো থ্রাস্টার লাগছে না। প্রবলেম খাওয়া দাওয়াতে থাকতে পারে, তারা হয়তো 6 জনের খাবার ছিল 6 মাসের জন্য, এখন আরো 2 জন এসে যোগ করেছে। সুনিতা উইলিয়ামস, ব্যারি উইলমোরের এই সমস্যা সত্যি কথা বলতে বেশ কয়েক বছর আগে ঘটে যাওয়া একটা দুর্বিষহ স্মৃতিকে বড্ড বেশি করে নাড়াচাড়া করছে, বড্ড বেশি করে মনে করাচ্ছে। কল্পনা চাওলা, আপনারা প্রত্যেকেই চেনেন তাকে। সালটা ছিল 2003। 7 জন মহাকাশচারী তারা চলে যান মহাকাশে। 14 দিনের একটা প্রজেক্ট ছিল তাদের যাওয়া সফল ছিল, 14 দিন থাকা সফল ছিল, সবটাই সফল ছিল। তারপর তারা যখন ফিরে আসছেন, যখন তারা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেন, তখন সেই চাপ আর তাপের জেরে প্রচণ্ড যে চাপ আর তাপ তৈরি হয়, যার জেরে ওই মহাকাশযানটি আর নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি। ওই 7 মহাকাশচারী যারা গিয়েছিলেন তারা চেষ্টা করেছিলেন, শেষ মুহূর্ত অবধি তারা প্রচেষ্টা করে গিয়েছিলেন
তারা শেষ মুহূর্ত অব্দি প্রচেষ্টা করেছিলেন যে যাতে কোনো সমস্যা না হয়, যাতে সবটা ঠিকঠাক করে মিটে যায়, যাতে তারা পৌঁছাতে পারেন। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মাত্র 16 মিনিট সময় যদি তারা পেতেন তাহলে সমস্ত বিপর্যয় থেকে তারা দূরে সরে যেতে পারতেন, কিন্তু সেটা আর সম্ভব হলো না। শেষ পর্যন্ত পুড়ে যায় ওই গোটা মহাকাশযানটি, মৃত্যু হয় সেই সমস্ত মহাকাশচারীর যাদের মধ্যে ছিলেন কল্পনা চাওলা। এটা দুর্ভাগ্যের ইশাদেব। এই ঘটনার পুনরাবৃত্তি আমরা কেউ চাই না। একেবারেই এই ঘটনার পুনরাবৃত্তি আমরা কেউ চাই না। তবে মহাকাশ বিজ্ঞানীরা আশার কথা শোনাচ্ছেন সৃজিতা। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন 3 বছরের জন্য প্রয়োজনীয় জ্বালানি নিয়ে তারা মহাকাশে পৌঁছেছেন, ফলে একটু সময় লাগলেও হয়তো জ্বালানির সমস্যা হবে না। সেই আশার বাণী মাথায় রেখে এবং এই প্রার্থনা রেখে যে সুনিতা উইলিয়ামসরা সফলভাবে ফিরে আসুন, এই প্রার্থনা রেখে বাংলার প্রাইম টাইম আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।